নমস্তে, আপনি শুনছেন মানব পরিচয় এর অন্তিম অধ্যায়। বছরের পর বছর কেটে গেছে। মন্ত্রী নাসিরের পরিবার এখন আমাদের থেকে দূরে চলে গেছে, কিন্তু তাদের আম্মির ডাকে আমরা তাদের বাড়িতে যাই। সেখানে আমরা এক অবিশ্বাস্য কাকতালীয় ঘটনার কথা জানতে পারি, যা এই পুরো গল্পকে এক নতুন মোড় এনে দেয়। অন্তিম যোগসূত্র: নাসিরের মেয়ে সনায়া তার প্রাক্তন স্ত্রী ফিরদৌসের ছেলে অভিমন্যুর প্রেমে পড়েছে। আইনি বাধা: নাসিরের নিজের প্রগতিশীল অবস্থানই কি তার সন্তানদের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে? নাসিরের অন্তিম প্রায়শ্চিত্ত। এটি জানার পর মন্ত্রী নাসির তার জনজীবনে এক ঐতিহাসিক পদক্ষেপ নিলেন। এমন এক পদক্ষেপ যা ব্যক্তিগত প্রেমের জন্য দেশের কঠোর আইনকেই বদলে দিল। ন্যায়ের পূর্ণতা। এবং শেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হরিশচন্দ্র, ফিরদৌসের স্বামী, তার আত্মজীবনীতে এক অন্তিম সত্য উন্মোচন করেন। এক নৈতিক স্বীকারোক্তি যা নাসিরের যাত্রা এবং মানব পরিচয়ের অর্থকে চিরতরের জন্য সংজ্ঞায়িত করে দেয়। শুনুন কিভাবে ন্যায় এবং প্রেমের এই গাথা নৈতিকতার শিখরে পৌঁছে সমাপ্ত হয় মানব পরিচয় এর সমাপ্তি পর্বে। আপনি শুনবেন এপিসোড 22, জীবন সন্ধ্যা, অন্তিম সত্য এবং কথার অবিসর্জন। নইনা এবং আমি এখন বৃদ্ধ হয়েছি। আমরা সেখানেই থাকছি, কিন্তু মন্ত্রী হওয়ার কারণে নিরাপত্তার খাতিরে নাসিরের পরিবার আমাদের পাড়া ছেড়ে চলে গেছে। সভা এখনও নিয়মিত বিরতিতে আমাদের ফোন করে। নাসিরের আম্মি এখন বয়সের ভারে নুজ। একদিন সভা ফোন করে নইনাকে বলল, আমাদের আম্মি আপনাদের খুব মনে করেন। তিনি নিজে আসতে পারার মতো অবস্থায় নেই। তিনি চান আপনারা একবার তাকে দেখতে আসুন। নইনা বলল, ঠিক আছে সভা, আমাদের দেখা হয়েছে অনেক দিন হল। আমরা কালই তাকে দেখতে যাব। সভা বলল, আমি আপনাদের নিয়ে আসার জন্য গাড়ি পাঠিয়ে দেব। আপনারা কাল রাতে এখানে ডিনার সেরে তবেই যাবেন। পরের দিন সভা গাড়ি পাঠালো। আমরা 4-5 ঘন্টা সভার বাড়িতে কাটানোর উদ্দেশ্যে সেখানে পৌঁছলাম। নাসির দিল্লিতে আছেন। নাসিরের আম্মি বেশ দুর্বল হয়ে গেছেন। আমাদের দেখে তার কুচকানো চেহারায় এক অপূর্ব হাসি ফুটে উঠল। তারপর আমরা সবাই আরামদায়ক সোফায় বসলাম। সভা আমাদের জানালো, আমাদের সনায়া এখন বিয়ের উপযুক্ত হয়েছে। নইনা জিজ্ঞেস করল, সনায়ার বিয়ে কি ঠিক হচ্ছে? সভা উত্তরে বলল, আসলে সনায়া খুব ভালো টেনিস প্লেয়ার। ও জুনিয়র বিভাগে জাতীয় স্তরে খেলত। তখন থেকেই অভিমন্যু নামে একটি ছেলের সাথে ওর পরিচয়, যে নিজেও টেনিস খেলে। দুজনেই এখন বড় হয়েছে, ওদের মধ্যে প্রেম হয়েছে, এখন বিয়ে করতে চায়। আমি বললাম, এতে সমস্যা কোথায়? এখন তো সমাজে এরকম বিয়ে হামেশাই দেখা যায়। সভা বলল, হ্যাঁ, অভিমন্যু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ছেলে, অর্থাৎ অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের। তাই বিয়েতে কোনো সমস্যা মনে হচ্ছে না। শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি জানি বর্তমান প্রধান বিচারপতি ফিরদৌসের স্বামী। তার মানে অভিমন্যু হল নাসিরের প্রাক্তন স্ত্রী ফিরদৌসের ছেলে। এই বিষয়টি আমার কাছে বেশ জটিল মনে হল। তখন সভাই আগে জানালো, এই অভিমন্যু নাসিরের প্রাক্তন স্ত্রীর ছেলে। তখন নইনা বলল, তাহলে তো সনায়া আর অভিমন্যু ভাই বোন হল। এরকম অবস্থায় বিয়ে কিভাবে সম্ভব? এতে সভা জানালো, অভিমন্যু ফিরদৌসের ছেলে ঠিকই, কিন্তু নাসিরের নয়। তেমনি সনায়া আমার মেয়ে হলেও নাসিরের সন্তান নয়। সনায়ার বাবা আমার প্রয়াত প্রাক্তন স্বামী। সনায়ার জন্মের বেশ পরে আমার প্রথম স্বামীর মৃত্যুর পর নাসিরের সাথে আমার বিয়ে হয়। ফলে অভিমন্যু আর সনায়া সৎ ভাই বোনও নয়। আমাদের মধ্যে এরকম বিয়ে হতে পারে। তখন আমি জিজ্ঞেস করলাম, তাহলে সমস্যাটা কোথায়? দীর্ঘশ্বাস ফেলে সভা জানালো, সমস্যা দেশের আইন, যার ফলে অভিমন্যুকে বিয়ের আগে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে। কিন্তু নাসির অভিমন্যুর এরকম ধর্ম পরিবর্তনের পক্ষে নন। তখন নইনা বলল, তাহলে তো সনাকে বোঝানো উচিত যে এই বিয়ে না করাই ভালো। সভা বলল, দেখা যাক আগে কি হয়। এই কথা অনেকেই জানে না। গত কয়েকদিন ধরে এই চিন্তা আমাকে অস্থির করে রেখেছে। আপনাদের সাথে শেয়ার করে মনটা কিছুটা হালকা হলো। সভার ইশারা নইনা এবং আমি বুঝতে পেরেছিলাম যে সাভার বলা এই রহস্য আমাদের কাছে রহস্যই রাখতে হবে।
রাতের ডিনার সভা আমাদের খাদ্যাভ্যাস অনুযায়ী নিরামিষই বানিয়েছিল। আমরা তৃপ্তি সহকারে সেই ডিনার উপভোগ করলাম। পরে সভার পাঠানো গাড়িতেই আমরা বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পর আমি ভাবছি, ফিরদৌস নাসিরকে ডিভোর্স দিয়েছিল, অন্য সম্প্রদায়ে বিয়েও করেছিল, স্বামীর সাথে সাথে ফিরদৌসের শহরও বদলেছে। তবুও ফিরদৌস আর নাসিরের সন্তানদের মধ্যে প্রেমের এই সংযোগ তৈরি হলো। আমি আবার ভাবছি, এই পৃথিবীটা বড় নয়, খুবই ছোট, যেখানে চাওয়া পাওয়ার বাইরেও কিছু মানুষের বারবার মুখোমুখি হতে হয়। এর কিছুদিন পর আমরা খবরে শুনছি, আইনমন্ত্রী নাসির সেই আইনে সংশোধন বিল পেশা করেছেন যেখানে ভিন্ন ধর্মে বিয়ের আগে পাত্রকে পাত্রীর ধর্ম গ্রহণ করার বাধ্যবাধকতা ছিল। সংশোধনী প্রস্তাব পেশা করার সময় আইনমন্ত্রী যুক্তি দিয়েছেন যে এই আইনটি তথাকথিত লাভ জিহাদ এর স্যামাস্য মোকাবিলা করার জন্য তৈরি করা হয়েছিল। এখন আমাদের দেশে এই সমস্যা না থাকায় আইনের এই বিধানটি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। খবর শুনে আমি ভাবতে লাগলাম যে এখন অভিমন্যু এবং সনায়ার বিয়েতে আর কোনো বাধা থাকবে না। কিছুদিন পর এই আইনি সংশোধনী পাস হয়ে গেল। একদিন আমরা কুরিয়ারের মাধ্যমে ফিরদৌসের পাঠানো অভিমন্যুর বিয়ের নিমন্ত্রণপত্র পেলাম। ওই রাতেই ফোন করে ফিরদৌস আমাদের বিয়েতে আশীর্বাদ করার জন্য আসার অনুরোধ জানালো। একইভাবে নাসির এবং সভাও আমাদের সনায়ার বিয়েতে উপস্থিত থাকার অনুরোধ করল। বিয়ের রাতে ভিভিআইপি অতিথিদের মধ্যে স্থান পাওয়ায় আমরা গর্ববোধ করছিলাম। ফিরদৌস হরিশ্চন্দ্র জির সাথে নইনা এবং আমার পরিচয় করাল। সত্যের চেয়েও বেশি করে ফিরদৌস তাকে বলল যে আমিই তার নতুন জীবন দানকারী। প্রধান বিচারপতি হরিশ্চন্দ্র জি এটি শুনে কোনো দ্বিধা ছাড়াই আমার এবং নইনার পাছুয়ে প্রণাম করলেন। এমন অভাবনীয় সম্মান আমাদের অভিভূত করে দিল। তারপর ফিরদৌস আমাকে একান্তে বলল, স্যার, আমি আমার অভিমন্যুর সাথে সনায়ার বিয়ের সম্মতি আপনার বলা কথার ওপর ভিত্তি করেই দিয়েছি। আমার মুখে সংশয় দেখে ফিরদৌস হেসে নিজেই আগে বলল, স্যার, আপনি ভাবছেন না যে আপনি তো আমাকে সনায়া সম্পর্কে কিছুই বলেননি? আমি বললাম, ফিরদৌস, আপনি তো মানুষের মুখ দেখেই মনের কথা বুঝে ফেলেন। ফিরদৌস আবার হেসে বলল, হ্যাঁ স্যার, এটা আপনার আর আমার স্বামী হরিশ্চন্দ্রেরই দান। আপনি একবার বলেছিলেন কি নাসিরের মধ্যে মানব পরিচয় ফুটে উঠতে শুরু করেছে। সেখান থেকেই আমি ভেবেছি কি যাদের বাবা মা ভালো হয় সেই সন্তানরাও ভালো হয়। এভাবেই আমি সনাকে আমাদের পুত্রবধূ হওয়ার যোগ্য মনে করেছি। ফিরদৌস আমাকে অত্যন্ত বিশেষ এক অনুভূতি উপহার দিল। আমি পুরো অনুষ্ঠানে ভাববিহ্বল ছিলাম। আমার গর্ববোধ হচ্ছিল যে একদিন আমি এই ফিরদৌসের উপকারে আসতে পেরেছিলাম, যার এত উচ্চ পদমর্যাদা থাকা সত্ত্বেও লেশমাত্র অহংকার নেই। বিয়ের অনুষ্ঠানের মাঝে নাসির ফিরদৌসকে বৈবাহিক আত্মীয় হিসেবে খুব সহজভাবে মেলামেশা করতে দেখে আমার ভালো লাগল। তাদের মধ্যে এক তিক্ত অতীত ছিল, তার সামান্যতম আভাসও তাদের আচরণে ছিল না। নাসিরের আম্মির কাছে তার জীবনের এই শেষ বেলাতে নাসির ফিরদৌসকে এভাবে মেলা দেখাটাই ছিল সবচেয়ে সুখের অনুভূতি। তাই তার বার্ধক্যে ম্লান হয়ে আসা মুখেও খুশির এক উজ্জ্বল আভা দেখা যাচ্ছিল। সনায়া অভিমন্যুর জড়ি একদম রাজ্যটকের মতো লাগছিল। নইনা আর আমি তাদের আশীর্বাদ করলাম এবং তারপর সেই জমকালো অনুষ্ঠান থেকে ফিরে এলাম। আরও কয়েক বছর কেটে গেল। আমি এখন শয্যাশায়ী। আমার অন্তিম সময় কাছে দেখতে পাচ্ছি। নইনা আমার সেবা করে যাচ্ছে। ফিরদৌস আমার অবস্থার কথা জানতে পেরে দেখা করতে এল। ওর আশাটা আমার খুব ভালো লাগলো। শারীরিকভাবে দুর্বল হলেও আমি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ আছি এটা বুঝে ফিরদৌস আমাকে বলল, স্যার, আপনি নিজে একজন লেখক, তাই আমি আমার অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি স্বামীদেবের লেখা আত্মজীবনীর একটি কপি আপনার জন্য এনেছি। আশা করি আপনি এটি পড়তে পারবেন এবং পড়ে খুশি হবেন। আমি ফিরদৌসকে হেসে কম্পিত স্বরে উত্তর দিলাম, অবশ্যই ফিরদৌস, আপনার মহান স্বামীর লেখা বই পড়া আমার জীবনের এই শেষ সময় এক অনন্য অভিজ্ঞতা হবে। ফিরদৌস তখন আমাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে বলল, না স্যার, আপনি এখনো অনেক দিন বাঁচবেন এবং আমাদের আশীর্বাদ করবেন। ফিরদৌসও জানে কি সে মিথ্যা বলছে। কিছুক্ষণ পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ফিরদৌস সেদিন বিদায় নিল।
এটা জীবনের এক অদ্ভুত রূপ। প্রথমে বাবা মা তাদের ছোট সন্তানদের মাথায় এভাবে হাত রাখেন। তারপর বাবা মায়ের বৃদ্ধকাল আসে যখন জোয়ান সন্তানরা তাদের মাথায় হাত রেখে সান্ত্বনা দেয়। আমি ভাবতে লাগলাম, কোনো এক সময় আমি ফিরদৌসের আশ্রয়দাতা হয়েছিলাম, আজ সে আমার আত্মিক বল বাড়িয়ে দিয়ে গেল। হরিশ্চন্দ্রজির আত্মজীবনী পড়তে আমার 4 দিন সময় লাগল। পুরো বইটিই অত্যন্ত আকর্ষণীয়। তার লেখা একটি প্রসঙ্গের উন্মোচন আমার খুব ভালো লেগেছে, যেখানে তিনি লিখেছেন, যে কোনো আইন অত্যন্ত গভীরভাবে বিচার বিশ্লেষণ এবং সব দিক ও পরিস্থিতি বুঝে নিয়েই তৈরি করা উচিত। আমি একসময় দেশের আইনে সেই বিধান যোগ করার সুপারিশ করেছিলাম যেখানে ভিন্ন সম্প্রদায় বিয়ের আগে পাত্রকে পাত্রীর ধর্ম গ্রহণ করা বাধ্যতামূলক ছিল। তখন দেশে এই আইনি ব্যবস্থা আনা হয়েছিল। তারপর সেই সময় এল যখন আমার নিজের ছেলেই ভিন্ন সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করল। তখন তার ধর্ম পরিবর্তনের বাধ্যবাধকতা আমাকে চিন্তায় ফেলে দিল। যদিও অভিমন্যুর বিয়ের আগেই এই বিধান বাতিল করা হয়েছিল এবং আমার ছেলেকে ধর্ম পরিবর্তন করতে হয়নি। এই ব্যক্তিগত অভিজ্ঞতার পর থেকে আমি বিশ্বাস করি কি এমন কোনো আইন থাকা উচিত নয় যা অন্যের ওপর প্রয়োগ করা হলে আমাদের ভালো লাগে কিন্তু নিজেদের ওপর প্রয়োগ করা হলে খারাপ লাগে। 21 শতকের 4 দশক যখন পার হয়ে গেছে, তখন বিয়ে এমনভাবেই হওয়া উচিত যাতে বিয়ের পরেও স্বামী এবং স্ত্রীর নিজ নিজ শ্রদ্ধা ও বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের স্বাধীনতা থাকে। এই প্রসঙ্গ পড়ার পর আমি অনুভব করলাম, এই হরিশ্চন্দ্র তো বাস্তবে নামের মতোই হরিশ্চন্দ্র। তিনি যদি নিজের সত্যটুকু না লিখেও বইতে শেষ 3 লাইনের উপদেশ লিখতেন, তবুও তার পরামর্শ ঠিক ততটাই প্রভাবশালী হতো। আমি ভাবছি কি সত্যিই কেউ মহান তখনই হয় বা তার মধ্যে নৈতিকতা থাকে। মহাপুরুষদের মধ্যেই নিজের ভুল বা মন্দকে স্বীকার করার নৈতিক সাহস থাকে। তখন আমার অন্তিম শ্বাসের সময় মনে একটাই কামনা বাকি ছিল, ঈশ্বর যদি আমাকে আবার জন্ম নেওয়ার সুযোগ দেন, তবে যেন আমাকে হরিশ্চন্দ্রজির মতো এক মহাপুরুষ বানান। এই কামনার সাথেই আমি ইহলোক ত্যাগ করলাম। এখন শুনুন মানব পরিচয় এর এই এপিসোডের ওপর জেমিনাই এর লেখা পর্যালোচনা ও বিশ্লেষণ। উপশিরোনাম: জীবন সন্ধ্যা, অন্তিম সত্য এবং কথার অবিসর্জন। এই এপিসোডটি নাসির এবং ফিরদৌসের কাহিনীকে এক অত্যন্ত সন্তোষজনক এবং দার্শনিক উপসংহার প্রদান করে, যা গল্পের সহ চরিত্র, লেখক এর অন্তিম মুহূর্তের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এটি গল্পের সব মূল বিষয়, ক্ষমা, পরিবর্তন এবং ন্যায়ের অগ্রগতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। 1. কাহিনীর বৃত্ত সম্পন্ন হওয়া, সার্কুলার ন্যারেটিভ। নতুন প্রজন্ম, নতুন বন্ধন, সনায়া এবং অভিমন্যুর বিয়ের সিদ্ধান্ত গল্পকে এক অপূর্ব আবেগীয় পূর্ণতা দেয়। নাসিরের ত্যাগ, আইনে সংশোধন, ব্যক্তিগত প্রেমের খাতিরে দেশের এক প্রথাগত আইন পরিবর্তনের মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে গোঁড়ামির ওপর মানবতাই শ্রেষ্ঠ জয়। 2. নৈতিকতা ও সম্মানের শিখর। বিয়ে অনুষ্ঠান, ফিরদৌস কর্তৃক প্রধান বিচারপতিকে দিয়ে প্রতিবেশীর পা ছুঁয়ে প্রণাম করানো কৃতজ্ঞতার এক শ্রেষ্ঠ উদাহরণ। সহজ মেলামেশা, নাসির এবং ফিরদৌসের মধ্যে অতীতের সব তিক্ততা ধুয়ে মুছে গিয়ে তারা আজ আত্মীয় হিসেবে একে অপরের মুখোমুখি। নাসিরের আম্মির মুখে খুশির আভা পরিবারের দীর্ঘদিনের কষ্টের অন্তিম অবসানের প্রতীক। 3. হরিশ্চন্দ্রের সত্য এবং মহাপুরুষের সংজ্ঞা। অন্তিম উন্মোচন, গল্পের অন্তিম ও সবচেয়ে মর্মস্পর্শী উন্মোচন প্রধান বিচারপতি হরিশ্চন্দ্রের আত্মজীবনীতে উঠে আসে। মহানুভবতার সংজ্ঞা: হরিশ্চন্দ্র প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করে দেখিয়েছেন যে নৈতিক সাহসী একজন মানুষকে মহাপুরুষে পরিণত করে। সহ চরিত্র, লেখক এর অন্তিম প্রার্থনা যে তিনি যেন হরিশ্চন্দ্রের মতো হতে পারেন, তা গল্পের নৈতিক মূল্যবোধকে এক অনন্য উচ্চতা দান করেছে। এটি নিছক সাফল্যের গল্প নয়, বরং নৈতিক সাহসের এক মহাকাব্যিক পরিণাম। উপসংহার: মানব পরিচয় এক শক্তিশালী সামাজিক উপন্যাস যা নৈতিকতা, অগ্রগতি এবং প্রায়শ্চিত্তের বিষয়গুলোকে সাহসের সাঁচা তুলে ধরেছে। এটি গোঁড়ামির বিরুদ্ধে দাঁড়িয়ে এই বার্তাই দেয় যে মানুষ চাইলে তার ভুল সংশোধন করতে পারে।
নাসিরের চরিত্রের আমূল পরিবর্তন এবং জাস্টিস হরিশচন্দ্রের নৈতিক সাহস এই গল্পকে এক সার্থক পরিণতি দিয়েছে। সমাপ্ত।